4 নম্বর ফাইল। একাদশ শ্রেণীর পৃথিবীর ইতিহাস বই থেকে পড়ছি। দ্বিতীয় অধ্যায়, আদিম মানুষ থেকে প্রাচীন সভ্যতার পথে। তুষার যুগ। আদিম মানুষের গঠন, প্রকৃতি ও জীবনযাত্রা। আদিম মানুষের জীবন ছিল খুবই কষ্টকর ও বিপদে ভরা। তাদের খাদ্য সংগ্রহ করে বেঁচে থাকতে হতো। জীবন ছিল অনিশ্চয়তায় ভরা। এছাড়া আদিম মানুষ এখনকার মানুষদের মতো সোজা হয়ে দাঁড়াতে পারত না। এদের কপাল ছিল ছোট, দেহের দৈর্ঘ্য ছিল কম, চোয়ালের হাড় বলে কিছুই ছিল না। এরা অনেকটা দেখতে বানরের মতো। তাই নৃতাত্ত্বিকেরা আদিম মানুষদের এপম্যান বা নর বানর বলে চিহ্নিত করেছেন। এপম্যান বা জাভা মানব। আদিম যুগের মানুষ কিছুটা বানরের মতো আকৃতি বিশিষ্ট, সেই কারণে পণ্ডিতেরা এদেরকে নরবানর বা পিথিক্যান্থ্রোপাস ইরেক্টাস বলে আখ্যায়িত করেন। মনে করা হয় যে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল 5 লক্ষ থেকে 2 লক্ষ বছর আগে। এদেরকেই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মানুষ বলা হয়। পিকিং মানব। আদিম মানুষের আকৃতির বৈশিষ্ট্য অনুসারে নৃবিজ্ঞানীরা তাদের ভিন্ন ভিন্ন নামকরণ করেন। 1929 খ্রিস্টাব্দে চীনের পিকিং নগরীর কাছে চৌকতিয়ান শহরের চুনা পাহাড়ের এক আদিম মানুষের প্রথম খুলিটি খুঁজে পান চীনা নৃবিজ্ঞানী পেই ওয়েন চুং। তাই এই ধরনের মানুষকে পিকিং মানব বা সিনানথ্রপাস নামে আখ্যায়িত করা হয়। পিকিং মানবের জীবন। পিকিং মানব আত্মরক্ষা ও খাদ্য সংগ্রহের জন্য দলবদ্ধভাবে বসবাস করত। এরা আত্মরক্ষার জন্য ছোট বড় পাথরের টুকরো হাতিয়ার রূপে ব্যবহার করত। পিকিং মানব আগুনের ব্যবহার জানত ও কঠোর জীবনযাপন করত। পৃষ্ঠা সংখ্যা 40। এরা অন্ধকার ও স্যাঁতসেঁতে পাহাড়ের গুহায় বসবাস করত। তোমা ক্যানন মানব। প্রাচীনকালে 40,000 থেকে 25,000 বছরের মধ্যে এক শ্রেণীর আদিম মানবের অস্তিত্বের কথা জানা যায়। এরা ক্রোমাগণন মানব নামে পরিচিত। এদের মাথার খুলি, চোয়াল ও দাঁতের সঙ্গে আধুনিক যুগের মানুষের মিল বর্তমান। সেই কারণে পণ্ডিতেরা এদেরকে বর্তমান মানুষের আদি বংশধর বা পূর্বপুরুষ বলে মনে করেন। প্রস্তর যুগ। প্রস্তর যুগের সূচনা 5 লক্ষ খ্রিস্টপূর্বাব্দে। বন্যদশা অতিক্রম করে এ যুগের মানুষ ধীরে ধীরে উন্নতির পথে পা বাড়ায়। এই যুগের হাতিয়ার ও অস্ত্রশস্ত্র প্রধানত পাথর দিয়ে তৈরি, তাই একে প্রস্তর যুগ বলা হয়। প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন পর্যায়। 32 লক্ষ বছর আগে হোমো হ্যাবিলিস প্রজাতির মানুষের বিবর্তনের সময় থেকে হোমো ইরেক্টাস এবং হোমো ইরেক্টাস বিকশিত এই সময় কাল থেকে প্রস্তর যুগের শুরু। বস্তুত প্রাগৈতিহাসিক যুগকে প্রত্নতাত্ত্বিকবিদগণ 3টি যুগে ভাগ করেন: পুরাতন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক এজ, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ এবং নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে প্যালিও কথাটির অর্থ হল প্রাচীন, লিথিক কথাটির অর্থ পাথুরে, মেসো কথাটির অর্থ হল মধ্য এবং নিও কথাটির অর্থ হল নতুন বা নব্য। পুরাতন প্রস্তর যুগ। আনুমানিক 10 লক্ষ বছর আগে থেকে প্রাচীন প্রস্তর যুগের শুরু। অনুমান করা হয় যে পুরাতন প্রস্তর যুগের মানুষ সম্ভবত আগুনের ব্যবহার জানত। গুহা ছিল তাদের বাসগৃহ। তারা ভোঁতা পাথর এবং জন্তুর হাড় দিয়ে তৈরি অস্ত্র ব্যবহার করত, কারণ তখন তারা খাদ্য উৎপাদন করতে জানত না। তারা পশু পাখি, মাছ প্রভৃতি শিকার করত এবং ফলমূল জোগাড় করত। আগুনে ঝলসানো মাংস খাওয়ার পদ্ধতি সম্ভবত তারা জানত এবং পশুর চামড়া দিয়ে তারা পোশাক তৈরি করত। প্রত্নতাত্ত্বিকগণ অনুসন্ধান চালিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রাচীন প্রস্তর যুগের সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছেন। পূর্ব ভারতের সোন নদীর উপত্যকা ছাড়াও এই সভ্যতার চিহ্ন পাঞ্জাবের শতদ্রু নদীর উপত্যকা এবং কৃষ্ণা গোদাবরী অঞ্চলে আবিষ্কৃত হয়েছে। প্রাচীন প্রস্তর যুগের অধিবাসীরা নেগ্রিটো জাতিভুক্ত ছিল বলে অনেকে মনে করেন। পুরাতন প্রস্তর যুগের শেষের দিকে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন দেখা দেয়। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে গিয়ে এই যুগের মানুষের জীবনেও পরিবর্তন ঘটে। পাথর ও হাড় দিয়ে তৈরি অস্ত্রশস্ত্র তারা মসৃণ ও উন্নত করে তুলতে সমর্থ হয়। তারা ধনুকের ব্যবহার শুরু করে এবং বল্লম ছোড়ার জন্য এক প্রকার যন্ত্র উদ্ভাবন করে। কৃষিকার্য তাদের অজানা থাকলেও এই সময় থেকে মানুষ পশুপালন শুরু করে। পৃষ্ঠা সংখ্যা 41। মধ্যপ্রস্তর যুগ। প্রায় 34,000 বছর আগের সময় অর্থাৎ মাইক্রোলিথ দিয়ে চিহ্নিত ক্লান্তিকালকে মধ্যপ্রস্তর যুগ বলা হয়।
খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 পর্যন্ত এর কালসীমা। বস্তুত মধ্যপ্রস্তর যুগের মানুষ পাথরের হাতিয়ার দিয়ে শিকার করত। ভারতের বিভিন্ন অঞ্চলে এইরূপ পাথরের প্রচুর হাতিয়ার পাওয়া গেছে। মানুষ তখনও মূলত গুহাবাসী ছিল, তবে কখনো কখনো তারা অস্থায়ী বাসস্থান তৈরি করে থাকত। পাহাড়ের মধ্যে গড়ে তোলা এমনই একটি আশ্রয়স্থলের সন্ধান পাওয়া গিয়েছে মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ জেলার আদমগড়ে। মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য হল পশুপালন ও শিকার। নানা স্থানে মধ্যপ্রস্তর যুগের নানা হাতিয়ার এবং সজারু, চিতল, হরিণ, সম্বর, খরগোশ প্রভৃতি বন্য পশু এবং কুকুর, গরু, মহিষ, ভেড়া, ছাগল, শুয়োর প্রভৃতি গৃহপালিত পশুর অস্থি পাওয়া গিয়েছে। রাজস্থানের তিলওয়ারা জেলার অবস্থিত বাগৌর প্রত্নক্ষেত্রের প্রাচীনতম স্তরে মধ্যপ্রস্তর যুগের নানা নিদর্শন পাওয়া গিয়েছে। এখানে পাথরের তৈরি অতি ক্ষুদ্র হাতিয়ারের সঙ্গে বন্য ও গৃহপালিত পশুর দেহাস্থি পাওয়া গিয়েছে। পুরাতাত্ত্বিকদের মতে সম্ভবত এই দুই এলাকার মানুষ শিকারী থেকে পশুপালনকে পরিণত হয়েছিল। স্থাপত্য ভাস্কর্য। মধ্যপ্রস্তর যুগের মানুষের দক্ষতা সবচেয়ে পরিস্ফুট হয় শিল্পবস্তু সৃষ্টির মধ্যে। তারা হাতির দাঁত বা পাথরের ওপর মূর্তি খোদাই করত। তারা মাটি দিয়ে নানা জন্তুর মূর্তি গড়ত, অস্ত্রগুলো কারুকার্যে খচিত করত এবং গুহার ছাদে ও দেওয়ালে বৈচিত্র্যপূর্ণ ছবি আঁকত। দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে এবং গুজরাট, মধ্যপ্রদেশ, ছোটনাগপুর, কচ্ছ, পাঞ্জাব প্রভৃতি অঞ্চলে মধ্যপ্রস্তর যুগের অনেক নিদর্শন পাওয়া গিয়েছে। গুহাচিত্রের বৈশিষ্ট্য। শিকারী মানুষের ক্রিয়াকলাপের বিশ্বস্ত পরিচয় দেখা যায় মধ্যপ্রদেশের ভোপালের 45 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ভীমবেটকা গুহাচিত্রে। এই গুহাচিত্রে রয়েছে বাইসন, হাতি, বাঘ, শেয়াল, চিতা, হরিণ, গন্ডার, ভালুক প্রভৃতি নানা জীবজন্তুর ছবি। শিকারের দৃশ্য, যেখানে শিকারী ও পশু উভয়কেই দেখানো হয়েছে এবং মুখোশ পরা নর্তকের দল। সম্ভবত এই নৃত্য ছিল আচার ভিত্তিক, জাদু অনুষ্ঠানের সঙ্গে যুক্ত এবং শিকারের সাফল্যের কামনায় তা অনুষ্ঠিত হতো। নব্যপ্রস্তর যুগ। খাদ্য, পোশাক পরিচ্ছদ ও জীবিকা। রেডিও কার্বন অনুযায়ী উত্তরপ্রদেশের সরাইনাহার রাইয়ার মহাদহায় 8,000 খ্রিস্টপূর্ব কাছাকাছি সময়ে প্রস্তর যুগের শুরু। তাকে নব্যপ্রস্তর যুগ বলে মনে করা হয়। মধ্যপ্রস্তর যুগের পর শুরু হয় নতুন প্রস্তর যুগ। এই যুগের মানুষরা ধাতুর ব্যবহার জানত না, তবে পাথরের তৈরি অস্ত্রশস্ত্র ছিল আরো বেশি মসৃণ ও ধারালো। এই যুগের মানুষের জীবিকার ভিত্তি হল খাদ্য উৎপাদন। খাদ্য সংগ্রাহক থেকে এই যুগের মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হয়, অর্থাৎ শেষ সময় মানুষ চাষবাস ও শস্যোৎপাদন করার পদ্ধতি আয়ত্ত করতে সমর্থ হয়। পশুর মাংস ছাড়াও পশুর দুগ্ধ ও দুগ্ধজাত। পৃষ্ঠ সংখ্যা 42। দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যাদি তারা খাদ্য হিসাবে গ্রহণ করতে শুরু করে। চাষবাসের প্রয়োজনে পশুপালনও বৃদ্ধি পেতে থাকে। আবার অপরদিকে মাটি খোঁড়ার জন্য পাথর দিয়ে কোদাল তৈরি করার রীতিও প্রচলিত ছিল। মাটি দিয়ে নানা রকম পাত্র নির্মাণের কৌশল এই সময় আবিষ্কৃত হয়। শনের আঁশ ও তুলা দিয়ে বস্ত্র তৈরির উপায়ও এই যুগে আবিষ্কৃত হয়। মাকু ও তাঁত জাতীয় যন্ত্র উদ্ভাবনের ফলে তাদের পক্ষে কাপড় বোনা সম্ভবপর হয়। কৃষি জমি ও গৃহপালিত পশুর নিরাপত্তার জন্য প্রতিটি গ্রামের সীমানা নির্দিষ্ট করা এবং বহিঃশত্রু আক্রমণে প্রতিরোধের ব্যবস্থা করার। পৃষ্ঠের সংখ্যা 43। প্রতিরোধের ব্যবস্থা করার চেষ্টা এই সময় প্রথম দেখা দেয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড মনে করেন যে এই দুটি ব্যবস্থা সুষ্ঠু পরিচালনার জন্যই গ্রামের প্রধান বা সর্দার ব্যক্তি রাজায় পরিণত হওয়ার সুযোগ পায়। উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলায় অবস্থিত কলদি হাওয়া প্রত্নক্ষেত্রে ধানের তুষ আবিষ্কৃত হয়েছে, যা কার্বন 14 পরীক্ষায় 7ম থেকে 5ম সহস্রাব্দের মধ্যে কোনো এক সময় উৎপন্ন হয়েছিল বলে নির্দেশ করা যায়। এছাড়া উদ্ভিদবিদ্যার বিচারে এই ধান আবাদি শস্য অর্থাৎ বুনো ফসল নয় বলে চিহ্নিত হয়েছে। ক. নব্যপ্রস্তর যুগে বৈশিষ্ট্য, কৃষি ও পশুপালনের বিভিন্ন দিক। তবে নব্যপ্রস্তর যুগে কৃষি শুরু হলেও তখন তা ব্যাপকভাবে হতো না, বরং বহু ক্ষেত্রেই মানুষ হয় পশুপালনের উপর পুরোপুরি নির্ভর ছিল অথবা পশুপালনের পাশাপাশি কিছু পরিমাণ কৃষিকার্য করত। দক্ষিণ ভারতের কর্ণাটকে নতুন প্রস্তর যুগের কিছু নিদর্শন পাওয়া গিয়েছে। ভারতের উত্তর পশ্চিম সীমান্তের কাশ্মীর উপত্যকায় গুফক্রালের উৎখনন থেকে বন্য ও গৃহপালিত পশুর হাড় এবং গম, যব, মসুর, মটর প্রভৃতি আবাদি ফসলের অবশেষ পাওয়া গিয়েছে।
আবার উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলায় অবস্থিত মহাগড়াতে আবিষ্কৃত হয়েছে নব্যপ্রস্তর যুগের 12.5 মিটার ইন্টু 7.5 মিটার পরিমাপের আয়তকার একটি খোয়ার। এই খোয়ারে খুঁড়ের ছাপ স্পষ্ট দেখা যায়। খোয়ারের কাছেই পাওয়া গিয়েছে 20টি কুঁড়ে ঘরের অবশেষ, যেখানে কেবলমাত্র ঘরের মেঝে ও খুঁটি পোতা গর্তই দেখা যায়। এটি নিঃসন্দেহে পশুপালক গোষ্ঠীর বাসস্থান ছিল। খ. শিল্প নিপুণতা। নতুন প্রস্তর যুগে লোকেরা গুহার দেয়ালে নানা রঙের ছবি আঁকত। মধ্যপ্রদেশের ভীমবেটকা অন্যান্য স্থানে গুহা চিত্রগুলিকে অনেকে নতুন প্রস্তর যুগে শিল্পীদের শিল্প নিদর্শন বলে মনে করেন। মির্জাপুর, বেলারি, ব্রহ্মগিরি, মাস্কি প্রভৃতি স্থানেও নতুন প্রস্তর যুগে শিল্প নিদর্শন পাওয়া গিয়েছে। কিন্তু নতুন প্রস্তর যুগে মানুষের সঙ্গে পূর্ববর্তী দুই যুগের মানুষদের কি সম্পর্ক ছিল তা নিশ্চিতভাবে বলা যায় না। তাম্রযুগের সভ্যতা। গ্রিক শব্দ খালকজ অর্থে বোঝায় তামা। লিথজ অপর একটি গ্রিক শব্দ, যার মানে পাথর। সে যুগের মানুষ একই সঙ্গে পাথর ও তামার তৈরি জিনিসপত্র ব্যবহার করত বলে তাকে তাম্রপ্রস্তর যুগ বলা হয়। তামা প্রথম ধাতু, যা গলিয়ে মানুষ উপকরণ তৈরি করতে সক্ষম হয়। তামার যোগান বেশি ছিল না বলে পাথরের জিনিসপত্র এই সময় অধিক সংখ্যায় ব্যবহৃত হতো। প্রস্তর যুগকে 3টি ভাগে ভাগ করা হয়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। প্রস্তর যুগে ব্যবহৃত হাতিয়ার এবং প্রজাতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। যুগ: নিম্নতর প্রাচীন প্রস্তর, হাতিয়ারের ধরন ওল্ড ওয়ান, চিহ্নিত প্রজাতি হোমো হ্যাবিলিস। যুগ: নিম্নতর প্রাচীন প্রস্তর, হাতিয়ারের ধরন আকিউলিয়ান, চিহ্নিত প্রজাতি হোমো ইরেক্টাস। যুগ: নিম্নতর প্রাচীন প্রস্তর, হাতিয়ারের ধরন পাথরের স্তর, চিহ্নিত প্রজাতি হোমো ইরেক্টাস। যুগ: নিম্নতর প্রাচীন প্রস্তর, হাতিয়ারের ধরন স্তর কাটা ছুরির ফলা, চিহ্নিত প্রজাতি হোমো ইরেক্টাস বিকশিত। যুগ: মধ্য প্রাচীন প্রস্তর, হাতিয়ারের ধরন লেভালোইজ, চিহ্নিত প্রজাতি নিয়ান্ডারথাল। যুগ: উচ্চ প্রাচীন প্রস্তর, হাতিয়ারের ধরন পিঠওয়ালা ছুরির ফলা, চিহ্নিত প্রজাতি হোমো স্যাপিয়েন্স। যুগ: মধ্যপ্রস্তর, হাতিয়ারের ধরন মাইক্রোলিথ, চিহ্নিত প্রজাতি হোমো স্যাপিয়েন্স। যুগ: নব্যপ্রস্তর যুগ, হাতিয়ারের ধরন পাথরের সাহায্যে পাথর ঘষে মসৃণ হাতিয়ার, চিহ্নিত প্রজাতি হোমো স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স বিকশিত। পৃষ্ঠা সংখ্যা 44। ক. তাম্রযুগের সংস্কৃতি। নব্যপ্রস্তর যুগের পরই ধাতু ব্যবহারের যুগ শুরু হয়। সম্ভবত সোনাই হল প্রথম ধাতু, যা ব্যবহার করার পদ্ধতি মানুষ প্রথম আবিষ্কার করে। তারপর মানুষ তামা, ব্রোঞ্জ প্রভৃতি ধাতু ব্যবহার করতে শুরু করে। অপরদিকে নব্যপ্রস্তর যুগের মানুষই সর্বপ্রথম খাদ্য সংগ্রহ ছেড়ে খাদ্য উৎপাদন করতে শেখে। এই যুগে প্রথম কৃষিকার্য ও পশুপালন যাযাবর মানবগোষ্ঠীকে নির্দিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দায় পরিণত করে। এর ফলেই মানব সভ্যতা বিকাশের পথ প্রশস্ত হয়। খ. ধাতুর ব্যবহার ও সামাজিক বিবর্তন। নব্যপ্রস্তর যুগের পর তামা, ব্রোঞ্জ প্রভৃতি ধাতুর ব্যবহার শুরু হয়। ধাতু যুগের প্রথম দিকে বহুদিন পর্যন্ত মানুষ প্রস্তর নির্মিত অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি তৈরি করতে থাকে। তবে মানুষ প্রস্তর নির্মিত অস্ত্রশস্ত্রের উপযোগিতা ও উৎকর্ষতা উপলব্ধি করতে সমর্থ হয় এবং ধীরে ধীরে প্রস্তরের ব্যবহার হ্রাস পেতে শুরু করে। প্রস্তরের পরিবর্তে ধাতুর ব্যবহার সেই যুগের মানুষের জীবনের উপর ধীরে ধীরে পরিবর্তন আনতে শুরু করে। 1783 খ্রিস্টাব্দের পর থেকে বালুচিস্তান, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট প্রভৃতি অঞ্চলের বিভিন্ন স্থানে খনন কার্যের ফলে ধাতু যুগের বহু নিদর্শন আবিষ্কৃত হয়েছে। গ. প্রত্নতাত্ত্বিক খনন কার্য নগরের সন্ধান। খনন কার্যের ফলে বালুচিস্তান থেকে গুজরাট পর্যন্ত অঞ্চলে যে সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে তা নিঃসন্দেহে মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার আগে গড়ে উঠেছিল এবং সেজন্য বালুচিস্তানে কেম, কোয়েটা, সিন্ধু দেশে কোট দিজি, পাঞ্জাবের কালীবঙ্গান, হরপ্পা অঞ্চল এবং গুজরাটের লোথালের পার্শ্ববর্তী অঞ্চলে এই সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে। এইসব অঞ্চলে প্রাক হরপ্পা সভ্যতার যেসব নিদর্শন পাওয়া গিয়েছে তা থেকে জানা যায় যে এই যুগের মানুষরা কাঁচা ইট দিয়ে তৈরি বাড়িতে বসবাস করত।
কখনো কখনো তারা পাথর সাজিয়ে ঘর তৈরি করত, কয়েকটি পরিবার একসঙ্গে বাস করত এবং সম্ভবত এইরূপ কিছু সংখ্যক পরিবার নিয়ে একটি গ্রাম গড়ে উঠত। প্রত্যেকটি গ্রামকে ঘিরে প্রচুর শস্যোৎপাদনের জমি থাকত। খাদ্যশস্য ছাড়াও নানারূপ শাকসবজি তারা উৎপাদন করত। পশুচারণের জন্য প্রচুর জমি আলাদা করে রাখা হতো। মাছ মাংস যে তারা খেত, ধ্বংসাবশেষের মধ্যে তার প্রমাণ আবিষ্কৃত হয়েছে। গম, যব, ধান প্রভৃতি ছিল তাদের খাদ্যশস্য এবং খাদ্যশস্য সঞ্চয় করে রাখার রীতিও প্রচলিত ছিল। ঘ, অস্ত্রশস্ত্র শিল্প ও বাণিজ্য। অস্ত্রশস্ত্র নির্মাণের ব্যাপারে তাম্রপ্রস্তর যুগে লোকেরা যথেষ্ট উন্নতি সাধন করে। এ যুগে ব্যবহৃত হাড়, তামা, ব্রোঞ্জ নির্মিত অস্ত্রশস্ত্র ধ্বংসাবশেষের মধ্যে পাওয়া গিয়েছে। বর্ষা ও তীরের ফলক, তরবারি, কুড়ুল, পৃষ্ঠা সংখ্যা 45। তরবারি, কুড়ুল প্রভৃতি তারা ব্রোঞ্জ ও তামা দিয়ে তৈরি করত। তবে চাষবাসের জন্য তখনও কাঠের তৈরি লাঙলের ফলা ব্যবহৃত হতো। জলসেচ ব্যবস্থার সঙ্গে তারা পরিচিত ছিল। এই যুগে মৃৎশিল্প খুব উন্নত ছিল। মাটির পাত্র তৈরি করে তারা গায়ে লাল ও কালো রং লাগাত এবং নারীমূর্তি অঙ্কন করত। জলপথ ছাড়া স্থলপথেও তারা বাণিজ্য পরিচালনা করত এবং সিন্ধু, পাঞ্জাব, গুজরাট প্রভৃতি অঞ্চলের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক গড়ে উঠেছিল। তবে এই তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতার স্রষ্টা কারা, সেই বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। তবে অনেকেই মনে করেন যে প্রোটো অস্ট্রালয়েড গোষ্ঠীর লোকেরাই ছিল এই সভ্যতার স্রষ্টা। পুরাতত্ত্ববিদ ডক্টর গ্রেগরি পোসেল বলেছেন, ভারতের তাম্রাশীয় সভ্যতাই পৃথিবীতে প্রাচীনতম। 2.2 প্রাচীন আফ্রিকা ও আদিম মানুষ, শিকারী ও খাদ্য সংগ্রাহক, তাদের কৃষ্টি। আদিম মানুষ ও আফ্রিকা। আফ্রিকাতেই আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে। আজ থেকে পৃষ্ঠা সংখ্যা 45। আজ থেকে 32 লক্ষ বছর আগে বানর মানুষ বা অস্ট্রালোপিথিকাসের কঙ্কালের খুলি পাওয়া যায় পূর্ব আফ্রিকার ওলদুভাই জর্জে। আদিম মানুষের বিবর্তন। আবহাওয়া পরিবর্তনের কারণে এদের বিলুপ্তি ঘটে এবং নতুন পরিবেশের সঙ্গে মানানসই হোমো পর্যায়ের মানুষ দেখা দেয়। এদের উৎসভূমি পূর্ব আফ্রিকার নানা অঞ্চলে। এদের নাম হোমো হ্যাবিলিস বা হাতিয়ার নির্মাতা, টুল মেকার্স, হোমো ইরেক্টাস বা সোজা হয়ে চলতে পারার সমর্থ মানুষ, আপরাইট ম্যান, হোমো স্যাপিয়েন্স বা চিন্তাশীল মানুষ, থিঙ্কিং ম্যান, এবং হোমো স্যাপিয়েন্স বা জ্ঞানী মানুষ, ওয়াইজ ম্যান। ক্রমে মানুষের মস্তিষ্ক বড় হতে থাকে, যা বুদ্ধিবৃত্তির লক্ষণ বলে ধরে নেওয়া যায়। সে সোজা হয়ে দুপায়ে দাঁড়াতে ও চলতে থাকে, হাত দুটি প্রয়োগে বেশি দক্ষতা দেখায়, খাদ্যাভ্যাসে পরিবর্তনের ফলে তার চোয়ালে গড়ন পাল্টে যায় এবং দাঁত ছোট হয়। আফ্রিকায় আদিম যুগের হাতিয়ারের প্রাপ্তিস্থান। আদিম মানুষের হাতিয়ার বানানোর প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে পূর্ব আফ্রিকার ইথিওপিয়া ও কেনিয়ায়। কেনিয়ায় কিলম্ব ও ওলর জিসালিয়ে নামক দুটি স্থানে যথাক্রমে 7 লক্ষ এবং 5 লক্ষ বছরের পুরনো হাতকুড়ুল প্রভৃতি আদিম মানুষের প্রচুর হাতিয়ার পাওয়া গেছে। আফ্রিকার পরিবর্তনশীল জলবায়ু, ভূভাগের বৈশিষ্ট্য, অভিপ্রায়ন। পৃষ্ঠা সংখ্যা 47। আফ্রিকার পরিবর্তনশীল জলবায়ু। আফ্রিকায় তুষার যুগ আসেনি, কিন্তু তুষার যুগের সময় সেই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতো। এর ফলে আবহাওয়া খুব ঠান্ডা হয়ে যায়। এতে বহু প্রাণীর মৃত্যু ঘটে এবং ঘন বন জঙ্গলে দেশ ছেয়ে যায়। অভিপ্রায়ন। জলবায়ুর আকস্মিক পরিবর্তন, যেমন প্রচন্ড ঠান্ডা বা গরম, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্যাভাব, কোনো মহামারীর প্রাদুর্ভাব, ভূমিকম্প, বন্যা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পারস্পরিক সংঘর্ষ প্রভৃতির কারণে মানুষ বাসস্থান ত্যাগ করে। আফ্রিকা ছেড়ে এশিয়ার নানা জায়গায়, যেমন মধ্য ও দূরপ্রাচ্যে এবং ইউরোপে তারা ছড়িয়ে পড়ে। 2.3 আদিম পশুপালক ও কৃষিজীবী মানুষ, নদীমাতৃক সভ্যতা। আমরা আগেই দেখেছি কিভাবে আদিম মানুষ কৃষিজীবীতে রূপান্তরিত হয়। প্রাচীন সভ্যতাগুলি গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর তীরে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বেলুচিস্তানে বোলান নদীর তীরে অবস্থিত মেহেরগড় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে সুমেরীয় সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা এবং ওয়াংহো ও ইয়াংসেকিয়াং নদীর তীরে গড়ে ওঠা চীনের সভ্যতা।
এর কারণ বোঝা শক্ত নয়। নদীর জল কৃষিকাজের সহায়ক। সে জল বাঁধ দিয়ে আটকে রাখতে পারলে অনাবৃষ্টির সময়ও জমিতে জলসেচ করা সম্ভব। বন্যার পর পলিতে জমি উর্বর হয়। নদী তীরে ঘাস থাকায় পশুপালনও সহজ। আবার নদীর জল ও মাছ ক্ষুধাতৃষ্ণা নিবারণে সহায়তা করে। নদীপথে অনায়াসে বাণিজ্য ও লোক চলাচল করতে পারে। এইসব কারণে পৃথিবীর প্রথম সভ্যতাগুলি নদীর তীরে গড়ে ওঠে। ক. ভারতীয় উপমহাদেশ। মেহেরগড় এবং হরপ্পা প্রথম নগরায়ন। মেহেরগড় সভ্যতা। ভারতের নব্যপ্রস্তর তথা তাম্রপ্রস্তর যুগের প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে বেলুচিস্তানে মেহেরগড় নামক স্থানে। মেহেরগড় গ্রামটি বোলান নদীর তীরে কাচ্ছি উপত্যকায় অবস্থিত। এখানে নদীর তীর থেকে অনেকটা দূর পর্যন্ত জনবসতির চিহ্ন খুঁজে পাওয়া যায়। মেহেরগড়ের গ্রামীণ সভ্যতার কাল খ্রিস্টপূর্ব ৭০০০ থেকে খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দের মাঝামাঝি পর্যন্ত। এখানে বসতির মোট ৭টি পর্যায় আবিষ্কৃত হয়েছে। ১৯৭৪ খ্রিস্টাব্দ থেকে মেহেরগড়ে খনন কার্য চালান ফরাসি প্রত্নতত্ত্ববিদ জ্যাঁ ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো এর নেতৃত্বাধীন একটি দল। মেহেরগড় মোট ৫০০ একর এলাকা জুড়ে বিস্তৃত। প্রাক হরপ্পা যুগের নিদর্শন এখানে পাওয়া গেছে। বিশ্বের প্রাচীনতম সভ্যতা। এই সভ্যতা আবিষ্কৃত হওয়ায় ভারতের ইতিহাসে প্রাচীনত্ব ৭০০০ খ্রিস্টপূর্ব বা তারও আগে নির্দিষ্ট হয়েছে। সুতরাং বিশ্বের প্রাচীনতম সভ্যতা ভারতেই গড়ে উঠেছিল বলা যায়, মিশরে বা সুমেরে নয়। টানা ৪০০০ বছর ধরে মেহেরগড় সভ্যতা নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। হরপ্পা সভ্যতার প্রায় ৪০০০ বছর আগে এর আবির্ভাব। আজ থেকে প্রায় ৯০০০ বছর আগে এটি সৃষ্টি হয়। এই সভ্যতার আবিষ্কার প্রমাণ করে যে হরপ্পা সভ্যতা হঠাৎ করে আবির্ভূত হয়নি, দীর্ঘকালব্যাপী বিবর্তনের ফলে তার উদ্ভব। প্রথম পর্যায়। মেহেরগড়ের সব থেকে পুরনো বসতিটি প্রথম পর্যায়ের সময়সীমা হল আনুমানিক ৭০০০ থেকে ৫৫০০ খ্রিস্টপূর্বাব্দ। পৃষ্ঠা সংখ্যা ৪৮। এখানে দেখা যায় রোদে শুকনো কাঁচা ইটের বাড়ি, যাতে রয়েছে একাধিক কামরা। এখানে খুঁজে পাওয়া গেছে চাষবাস ও পশুপালনের প্রমাণ, শিকারের নিদর্শন, মৃতদেহের সমাধি ইত্যাদি। প্রথম পর্যায়ে শেষ দিকে এখানকার বাড়িঘরগুলি আয়তন বাড়ে ও মৃৎপাত্রের প্রচলন হয়। একটি বাড়ির এক ঘরে পাওয়া গেছে বাটনা বাটের শিল এবং অন্য ঘরে উনুন। পাথর ও হাড়ের ও কিছু হাতিয়ার উদ্ধার করা হয়েছে। সমাধি করে ছোট বড় উভয় আয়তনেরই হতো। শবদেহের সঙ্গে রাখা হতো সামুদ্রিক ঝিনুকের তৈরি জিনিসপত্র, পাথরের পুঁতি, হাড়ের আংটি, তামার পুঁতি, পাথরের বাটি, পালিশ করা পাথরের কুড়ুল, পাথরের ছোট ছোট হাতিয়ার, বেতের ঝুড়ি, ছাগলের কঙ্কাল ইত্যাদি। এখানে কাদার ওপর কাপড়ের দাগ পাওয়া গেছে। এখানকার মৃৎপাত্রগুলির সঙ্গে পারস্যীয় মৃৎপাত্রের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়। পরবর্তী পর্যায়গুলি। মেহেরগড়ের দ্বিতীয় পর্যায়ে খ্রিস্টপূর্ব ৫০০০ থেকে ৪০০০ খ্রিস্টপূর্ব তুলো চাষ শুরু হয়েছিল। ডক্টর ইরফান হাবিব লিখেছেন, এই পর্যায়ে তুলোর বীজ পোড়া অবস্থায় পাওয়া গেছে। সম্ভবত এই পর্যায়ে তামা গলানো শুরু হয়। এই সময় একটি কাস্তে পাওয়া গেছে। কুমোরের চাকে মৃৎপাত্রগুলি তৈরি হতো। এই পর্বে দুটি কাঁচা মাটির নরমূর্তি পাওয়া গেছে। মেহেরগড়ের প্রধান ফল ছিল কুল ও খেজুর। মেহেরগড়ের তৃতীয় পর্যায়ের সময়সীমা খ্রিস্টপূর্ব ৪০০০ থেকে ৩০০০ অব্দের মধ্যে। এই সময়ে জ্যামিতিক নকশাযুক্ত মৃৎপাত্র, তামা গলানোর পোড়ামাটির পাত্র প্রভৃতি পাওয়া গেছে। চতুর্থ পর্যায়ে খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দে বর্তমান ছিল। শস্য রাখার মৃৎপাত্র এবং পোড়ামাটির একটি নারীমূর্তি পাওয়া গেছে। বাড়িঘরগুলি ছিল অপেক্ষাকৃত বড়। পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ে ছিল যথাক্রমে খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দের শেষ ভাগ এবং ৩০০০ খ্রিস্টপূর্বাব্দের পর। এই দুই পর্বে নতুন কিছু পাওয়া যায়নি। সপ্তম বা শেষ পর্যায়ে উল্লেখযোগ্য নিদর্শন বড় বড় স্থাপত্যকর্ম, ধূসর রঙের মৃৎপাত্র প্রভৃতি। বেলুচিস্তানে গ্রাম জীবনের একটি সুপ্রাচীন চিত্র মেহেরগড়ে পরম্পরাক্রমে গড়ে উঠেছে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ সহস্রাব্দের মাঝামাঝি থেকে বেলুচিস্তানে অন্যত্র গ্রাম গড়ে উঠেছিল। ভৌগোলিক অবস্থান ও সভ্যতার স্তরবিন্যাস। বস্তুতপক্ষে বলা যায় যে পাকিস্তানের বোলান গিরিপথের কাছে এবং কোয়টো শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত। এই প্রত্নক্ষেত্রটি ৭টি স্তরে বিভক্ত। তার মধ্যে প্রথম থেকে তৃতীয় স্তর নতুন প্রস্তর যুগের বলে চিহ্নিত। উৎখননের দ্বারা আবিষ্কৃত প্রাচীনতম স্তরটির সাক্ষ্য প্রমাণ থেকে জানা যায়, গোড়ার দিকে আনুমানিক ৫১০০ খ্রিস্টপূর্বাব্দে এলাকাটি ছিল ভ্রাম্যমাণ পশুপালকদের অস্থায়ী আবাস। পরে এখানে স্থায়ী আবাস গড়ে ওঠে এবং স্থানীয় অধিবাসীরা কাদামাটি দিয়ে তৈরি ইট দিয়ে বাড়ি তৈরি করতে শুরু করে। অর্থনীতি ও বাণিজ্য। মেহেরগড়ে প্রাপ্ত শস্যাগার প্রমাণ করে যে এখানে কৃষি অর্থনীতি বিকাশ ঘটেছিল। শস্যাগারে কখনো ৬টি কখনো ৯টি করে কক্ষ দেখা যায়। এই পর্বের সমাধিতে একটি তামার তৈরি পুঁতি পাওয়া গিয়েছে। এটি মেহেরগড়ের তামা ব্যবহারের প্রাচীনতম নিদর্শন।
তবে সম্ভবত খ্রিস্টপূর্ব 4র্থ সহস্রাব্দে পূর্বে মেহেরগড়ের মানুষ তামার ব্যবহার জানত না। মেহেরগড়ের প্রাচীনতম পর্বে অবশ্য মৃৎপাত্র ব্যবহারে কোনো নজির নেই, কিন্তু এই পর্বের সমাধিক্ষেত্রে প্রাপ্ত টার্কোয়েজ পাথরের একটি মূর্তি থেকে প্রমাণিত হয় যে তুর্কমেনিয়া থেকে তার সম্ভবত আনা হয়েছিল। সেজন্য অনুমান করা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ সহস্রকে মেহেরগড়ের মানুষ মূল্যবান পাথর ব্যবসা সূত্রে দূরবর্তী এলাকা থেকে নিয়ে আসত, অর্থাৎ হরপ্পা সভ্যতা আবির্ভাবের বেশ কিছুকাল পূর্বেই দূরবর্তী অঞ্চলের সঙ্গে লেনদেন শুরু হয়েছিল। পৃষ্ঠার সংখ্যা 49। সভ্যতা ক্রমবিবর্তন, কৃষির অগ্রগতি, বাণিজ্য সম্প্রসারণ। মেহেরগড়ের দ্বিতীয় পর্বে আগেকার আমলের সঙ্গে ধারাবাহিকতা যেমন চোখে পড়ে, তেমনি কয়েকটি পরিবর্তন ও নতুনত্ব দেখা যায়। এই পর্বে তুলা আবিষ্কৃত হয় এবং মেহেরগড়ের মানুষ হরপ্পা সভ্যতা অন্তত 200 বছর আগে চাষ করতে আরম্ভ করে। এছাড়া এই পর্বে দেখা দিল হাতে তৈরি, কুমোরের চাকায় তৈরি মাটির পাত্র। তুর্কমেনিয়া থেকে শুধু টার্কোয়েজ নয়, আরব সাগরীয় অঞ্চল থেকে তারা শঙ্খ, বাদাখশান অঞ্চল থেকে লাপিস লাজুলি এবং নীলকান্ত মণি সংগ্রহ করত। তৃতীয় পর্বে উল্লেখযোগ্য ঘটনা হল মৃৎপাত্রের ক্ষেত্রে বৈচিত্র্য এবং মূল্যবান পাথর আনার জন্য দূরপাল্লা বাণিজ্যের সম্প্রসারণ। মেহেরগড় সভ্যতার গুরুত্ব। 4র্থ থেকে 7ম পর্বে কাল পর্যন্ত মেহেরগড়ের বস্তুগত সংস্কৃতি আরো পরিণত হয়। এই সভ্যতায় মৃৎপাত্র নির্মাণে বৈচিত্র্য ক্রমশ বৃদ্ধি পায়। একরঙা, দুরঙা এবং বহু রঙার মাটির পাত্র থেকে তা প্রমাণিত হয়। শিলমোহরের আবির্ভাবও লক্ষ্য করা যায়। অধিকাংশ শিলমোহর পোড়ামাটির হলেও হাড়ের তৈরি একটি শিলমোহর মেহেরগড়ের ধ্বংসাবশেষের মধ্যে আবিষ্কৃত হয়েছে। মেহেরগড়ের প্রত্নবস্তু কেবল নতুন তথ্যের সন্ধান দেয়নি, নগরাশ্রয়ী হরপ্পা সভ্যতার আগেই যে কৃষি, শিল্প ও বাণিজ্যকে আশ্রয় করে এক জটিলতর আর্থসামাজিক ব্যবস্থার উদ্ভব হয়েছিল তারও অকাট্য প্রমাণ দেয়। তাই বলতে দ্বিধা নেই যে মেহেরগড়ের বস্তুগত সংস্কৃতির মধ্যে আসন্ন নগরাশ্রয়ী অর্থনীতির পূর্বাভাস পাওয়া যায়। মেহেরগড়ের সভ্যতার পতন। আনুমানিক 2500 খ্রিস্টপূর্ব থেকে মেহেরগড় সভ্যতার পতন ঘটে বলে অনুমান করা হয়। সম্ভবত প্রাকৃতিক বিপর্যয় বা জলবায়ু পরিবর্তন হলে এখানকার মানুষ নিরাপদ আশ্রয়ে গমন করে। এছাড়া বহিঃশত্রুর আক্রমণকে এই সভ্যতার পতনের অন্যতম কারণ হিসেবে ধরা হয়। তবে ঐতিহাসিকেরা একমত যে মেহেরগড় সভ্যতা হরপ্পা সভ্যতায় মিশে গিয়েছিল। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।